জন্য চারিদিকে হাহাকার। তাই বৃষ্টির আগমনের জন্য লোক দল বেঁধে একটা গান করছে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে আল্লাহ মেঘ দে। দূর থেকে বেশি আসা কথাগুলো কানে বেজে উঠছে রূপার। আজ স্কুলে যায়নি রূপা। 3 বোন মিলে নিজেদের খেতে পানি দিতে এসেছে। ক্ষেত থেকে অনেক দূরে খাল, কলসি করে পর্যায়ক্রমে পানি আনছে 2 বোন। আনিতা এমনি দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে বোনদের মাথা থেকে কলসি নামাতে সাহায্য করছে, যখন কলসির মাথায় নেতারা। তবুও যাতে বাবার উপরে একটু চাপ কমে, সেই চেষ্টা 3 বোনের। বাবার উপরে রূপার আগে থেকে অভিমান ছিল। তার বড় আপা চলে যাওয়ার পর থেকে বিলুপ্ত হতে লাগলো। রূপার মনে হতে লাগলো, হাতে টাকা পয়সা না থাকলে বাবা হয়তো এরকম করতেন না। সত্যিই তো, এত বড় সংসার সম্পূর্ণ বাবার কাঁধে। সবসময় এটা নাই সেটা নাই বলে মনে মনে আক্ষেপ করছে। কিন্তু কখনো কি ভেবেছে বাবার কতটা কষ্ট হচ্ছে এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিতে? মাসে মাসে না হলেও 2 মাসে 3 মাসে একটা নতুন জামা ঠিকই পায়। আর 2 ঈদে তো পাই। খুব দামি না হতো তবুও জামা তো। অথচ বাবার সাথে এতদিন এতটাই দূরত্ব ছিল যে কখনো ভালো করে তাকায় দেখেনি। বাবা যে ঈদের দিন 10 আগের আরও পুরনো পাঞ্জাবি লন্ড্রিতে ধুয়ে এনে প্রতি ঈদে গায়ে দেয়, অথবা বাবার প্রতিদিনের গায়ের দেওয়া টি শার্টটা হাতার নিচে মায়ের সেলাই করা দেওয়ার চিহ্ন। নিজেকে বড় অকৃতজ্ঞ মনে হয় রূপার। একটা মানুষের একটা খারাপ দিক দেখে তাকে নিয়ে এতদিন খারাপ ধারণা পুষে রেখেছে সে মনে। অনামিকা কলসি এনে বলল, এমনে দাঁড়ায় আসোস কেন, তাড়াতাড়ি হাত লাগা। রই যে দে তেজ, মাথা ফাটতে আর দেরি নাই। মিতাও এসেছে ওদের সাথে। রাস্তার পাশে রাখা গাছের গুড়ির উপর বসে থেকে 3 বোনের কাজ দেখছে আর একটা কোণে আইসক্রিম খাচ্ছেন। পাশে অবহেলায় পড়ে থাকা হাফ লিটার একটা 7 আপের বোতল। ফ্রিজের অবশ্যই বোতলটা। আসার সময় নানির থেকে 100 টাকার নোট এনে সে তা দিয়ে এসব কিনেছে। আনিতা খেতে দাঁড়িয়ে মিতার খাওয়া দেখছে। মিতার খাওয়া দেখে তার ভীষণ লোভ লাগছে। গলা শুকিয়ে গেছে অবশ্যই, যে রোদ। গলা না শুকিয়ে উপায় কি? রূপা পানি এনে খেতে ঢালতে ঢালতে বলল, তোর আর থেকে কাজ নেই অনি, তুই বাড়ি যা, খুব গরম। আনিতা চুপ থেকে বলল, আপা, ওই আইসক্রিম খেতে কি মজা। মিতা আপা কেমনে মজা করে খাইতেছে দেখো আপা। রূপার খুব অসহায় বোধ হলো হঠাৎ করেই। সেই সাথে রাগ হলো মিতার উপর। কোনো লোভ লাগছে না ছোট মেয়েটাকে। মিতার দিকে তাকাতে তাকাতে অনিতা জিভ দিয়ে ঠোঁট বেজালো। রূপা বোনের কাঁধে হাত রেখে বলল, ভাবিস না, একদিন আপা তোকে অনেকগুলো আইসক্রিম কিনে দেবে দেখিস। অন্যের খাওয়া দেখে লোভ করতে নেই। অনামিকা আরেকটা কলসি নিয়ে এসে বলল, কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? পুরোটা পথ আমাকে আনা লাগলো কলসি। তারপর আনিতা মলিন মুখের দিকে তাকিয়ে বলল, কিরে ওর কি হয়েছে রে? রূপা বলল, দেখছো না মিতা ওরে দেখায় দেখায় আইসক্রিম খাইতেছে। অনামিকা বিরক্ত হয়ে বলল, ইচ্ছে করে হারামির বাচ্চারে 2টা থাপ্পড় বসাই। নাটক দেখতে আইছে এখানে আমাদের। আমরা গাধার মতো খাটতাছি আর আমাকে খাটুনি দেখে মজা নিতেছে। রূপা বলল, থাক আপা, কলসি দাও, এবার আমি আনি, তুমি জিরাও। অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপার খোঁজ কবে পাবো জানি। ভীষণ অশান্তি লাগছে বুকের ভেতরে জানোস। রূপা জবাব না দিয়ে কলসি নিয়ে গেল খালের দিকে। খালের পাড় থেকে নিচে নামার পথটা এবড়ো থেবড়ো। নিচে একটুকরো ইটের উপরে দাঁড়ানোর ব্যবস্থা আছে শুধু, তাও ভীষণ নড়বড়ে। রূপা পানি আনার জন্য নামতে যেতেই দেখলো একটা ছেলেও নামছে। রূপা দাঁড়িয়ে গিয়ে ছেলেটাকে যাবার সুযোগ করে দিল। বন্ধুর সাথে বন্ধুদের বাড়িতে বেড়াতে এসেছে সমুদ্র। সমুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেরা ঢাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় এবং গ্রামে কোনো আত্মীয় স্বজন না থাকায় সুযোগ পেলেই বন্ধুদের সাথে গ্রামের বাড়ি চলে আসেন বেড়াতে। গ্রামের মাঠঘাট, গ্রামের মানুষ, জীবনযাপন সবকিছু সমুদ্রকে আকর্ষণ করে তীব্রভাবে। সমুদ্রের ইচ্ছা পড়ালেখা শেষ করে গ্রামে এসে একজন শিক্ষিত কৃষক হবে সে। চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে সমুদ্রের কোনো ইচ্ছেই নেই। গ্রামে কত সম্ভাবনা রয়েছে, অথচ মানুষ তা না বুঝেই শহরমুখী হচ্ছে। এই যে গ্রাম, এত বিশুদ্ধ বাতাস, তাজা সবজি, তাজা মাছ, নিজেদের গরুর দুধ, নিজেদের ক্ষেতের ধানের চাল, মোটা ভাত, আহ, কি অতুলনীয় অতুলনীয় স্বাদ। শহরে থেকে বাজার থেকে কেনা চিকন চালের ভাতে সমুদ্র এখন তৃপ্তি পায় না।
তিন বন্ধু মিলে এসেছে গতকাল রাতে বন্ধু জামিলদের বাড়িতে। সকাল হতেই চারজন হাঁটতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে সমুদ্র নেমে গেছে খেতে। সমুদ্রের এই স্বভাব বন্ধুদের জানা আছে। গ্রামের ফসলের মাঠ যে সমুদ্রকে টানে তা কারো অজানা নয়। কিন্তু এই কাঠফাটা রোদে বাকিরা খোলা মাঠে নামতে আগ্রহী না হলেও তাই অপেক্ষা করতে লাগলো রাস্তায় দাঁড়িয়ে। সমুদ্র একা একাই বিস্তীর্ণ ফসলের মাঠ অনেক দূর হেঁটে এসেছে। ফেরার সময় অঘটন ঘটে গেল। গোবরে পা এবং জুতো মাখামাখি হয়ে গেল। অসচেতনতায় পা দেওয়া, এর জন্যই সমুদ্র খালে নামলো পা ধুতে। খালে কোনো সিঁড়ি দেওয়া না থাকায় অ- অনভিজ্ঞ সমুদ্র উঁচু নিচু জায়গা দিয়ে নামতে গিয়ে টাল সামলাতে পারল না। ফলস্বরূপ কাটা সাথে লেগে নিজের টি শার্ট এবং লুঙ্গি দুটোই ছিল, এবং নিজে টাল সামলাতে না পারায় নিজে গিয়ে পড়ল কোমর পানিতে। অবশ্য খালে পানি আছেই কোমর সমান। এই মেয়ের সামনে এই লজ্জা সমুদ্র মানতে পারল না। শ্যামলা মুখে লজ্জার ছাপ স্পষ্ট উঠল। রূপা নিজেও অবাক হয়ে গেল। প্রথমে তার হাসি এলেও নিজেকে সামলে ফেল রূপা চট করে। কারো এরকম বিপদে হাসা অনুচিত। পায়ের দিকে একটা মাছের ঠোকর খেয়ে সেদিকে হাত দিতেই সমুদ্র টের পেল তার লুঙ্গি ছিঁড়ে গেছে, তাও আবার হাঁটুর 1.5 বিঘত উপর দিয়ে। এরকম লজ্জা সমুদ্র কখনো পায়নি। রূপা নেমে এসে বলল, উঠে আসেন। সমুদ্র কি করবে ভেবে পেল না। এই ছেঁড়া লুঙ্গি পরে জামিলদের বাসা পর্যন্ত যাওয়া অসম্ভব। তার চেয়ে ভালো পানিতে দাঁড়িয়ে থাকবে। পরক্ষণে মনে হলো, কতক্ষণ এভাবে থাকবে? অনন্তকাল তো আর থাকা যাবে না। আর তার এই স্বভাব বন্ধুরা জানে, এই জন্যই তারা হয়তো কিছুক্ষণ অপেক্ষা করে বাড়িতে চলে যাবে। সমুদ্র নিজের ফোন জামিলদের বাড়িতে চার্জে রেখে এসেছে। বন্ধুদের কল দেওয়ার সুযোগও নেই। রূপা ছেলেটাকে কোনো জবাব দিতে না দেখে পানি নিতে উঠে গেল উপরে। সমুদ্র তাকিয়ে দেখলো কত সহজভাবে মেয়েটা উঠে গেছে এই অসমান পথ এবং পানি ভর্তি কলসি নিয়ে। রূপা চলে যেতে নিতেই সমুদ্র বলল, শুনুন, আমি একটা বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। কলসি নামিয়ে রেখে রূপা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি বিপদ? সমুদ্র ইতস্ত করে বলল, নামতে গিয়ে এই বুনো কাটা গাছটির সাথে লেগে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে। আমি এসেছি জামিলদের বাড়িতে, এখান থেকে ওদের বাড়ি ভালোই দূরত্ব। বেজা শরীরে এই ছেঁড়া লুঙ্গি পরে আমার পক্ষে যাওয়া অসম্ভব। আপনার বাড়ি কি আশেপাশেই? আপনি কি আমাকে একটু লুঙ্গি ব্যবস্থা করে দিতে পারবেন? রূপা জামিলকে চিনে। কম হলেও 15 মিনিট লাগবে জামিলদের বাড়িতে যেতে। রূপাদের বাড়ি যেতে লাগবে 10 মিনিট। কিন্তু বড় কথা হলো, বাড়িতে রূপার বাবার ভালো কোনো লুঙ্গি নেই। অথচ এই লোকটার বিপদ। রূপা নিজেই অস্বস্তিতে পড়ে গেল। একদণ্ড ভেবে বলল, আমার বাড়িতে তো কিছু একটা দূরে, তাছাড়া আব্বা ছাড়া আর কোনো পুরুষ নেই, তাই ভালো লুঙ্গি ব্যবস্থা করা অসম্ভব। সমুদ্র মনে হলো সে নিজেই এবার অথই সমুদ্রে পড়েছে। এখন কি করবে সে? এই মেয়েটা চলে গেলে এই পথ দিয়ে যদি কেউ না আসে, তবে সারাদিন কি এভাবে দাঁড়িয়ে থাকবে? লজ্জা শরম বাদ দিয়ে সমুদ্র বলল, প্লিজ কিছু একটা করুন। রূপা খানিক ভেবে নিজের খোপা খুলে দিল। কোমর সমান লম্বা চুলগুলো মুক্ত হয়ে বাতাসে উঠতে লাগলো। দুভাগ করে সেই চুল সামনে এনে রূপা জামার সাথে ওড়নাটা সমুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, এছাড়া সাহায্য করার মতো আমার কাছে কিছুই নেই। সমুদ্র প্রতীক সম্বোধনটা বেশ ভালো লাগলো। মেয়েটা মনে হলো কপালকুণ্ডলা। রূপা ওড়না ছুঁড়ে মারতেই সমুদ্র ক্যাচ নিল। রূপা আর না দাঁড়িয়ে কলসি নিয়ে চলে এলো। পেছন থেকে সমুদ্র ডেকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? সমুদ্রের প্রশ্নের আগেই রূপা অনেক দূরে চলে গিয়েছে, তাই আর জবাব এলো না। সমুদ্র জবাব না পেয়ে বলল, আপনি কপালকুণ্ডলা। আশপাশে তাকিয়ে কাউকে না দেখে পানি থেকে উপরে উঠে ওড়নাটাকে লুঙ্গির মতো ভেতরে পেঁচিয়ে গিট দিয়ে নিল। এবার ছেঁড়া অংশটুকু শুধু রূপার সাদা গোলাপি ওড়না কিছুটা দেখা যায়। বেজা লুঙ্গি পরে সমুদ্র চলে এলো। এসে দেখে বন্ধুরা কেউ নেই। অনামিকা বলল, এত সময় লাগাইয়া দিলি, তোর ওড়না কই? রূপা কি বলবে, একটু ভেবে বলল, কাটার সাথে লেগে ছিঁড়ে গেছে অনেকখানি আপা, এই জন্য রাগ করে ফেলে দিয়েছি। অনামিকা আফসোস করে বলল, আহারে, এই জামাটা তো নতুন জামা ছিল তোর, ওড়নাও নতুন। আনিতা মাথায় স্কার্ফটা মাথায় দিয়ে রূপা বলল, এবার বাড়ি চল আপা, আর ভালো লাগছে না। অনামিকা বলল, আচ্ছা চল, আবার আগামীকাল আসবো, আমার পড়তে হবে। ক্ষেত থেকে উঠে আসতেই মিতা এগিয়ে এলো।
7 আপের বোতলটা খুলে ডক ডক করে খেতে লাগলো। তারপর রূপাকে উদ্দেশ্য করে বলল, খুব গরম পড়ছে না রে রূপা? মা গো, এরকম গরম হইলে বাঁচা কষ্টই হইব। এখন একটু শান্তি লাগতেছে কোক খাইয়া। 3 বোনে কেউই কোনো জবাব দিল না। 23 বছর পর আজ সালমা ঢাকা শহরে যাচ্ছে। গাড়ি যত সামনে যাচ্ছে সালমা বুক তত দুক দুক করছে। বুকের ভেতরে চাপা আনন্দ, উত্তেজনা, ভয়, সব অনুভূতি বিদ্যমান। 23 বছর আগে দেখে যাওয়া শহরের সাথে আজকের শহরে কোনো মিল নেই। এই শহর সেই শহর নেই যে শহরে জালমা জন্মেছে। এই শহর তার নিজের শহর ছিল, যেই শহরে পিচ ঢালা পথ তার চিরচেনা ছিল। সময়ের ব্যবধানে সেই শহরে আজ জন্ম জন্মান্তরের দূরত্ব হয়ে গেল। বাসের সিটে হেলান দিয়ে বসে সালমা ভাবতে লাগলো 23 বছর আগের কথা। সালমা তখন অনার্স 2nd ইয়ারে পড়ে, আর সিরাজ হায়দার ফাইনাল ইয়ারে পড়ে। সালমাদের বাসায় 3 বন্ধু ভাড়া থাকতো। সিরাজ হায়দার আর ওভাবেই পরিচয়। পরিচয় কখনো প্রণয়ের রূপ নিল তা টেরই পেল না কেউই। তবে প্রণয় পরিণত কারোরই সুখকর ছিল না। সিরাজ হায়দার গ্রামে এসে মাকে সালমার কথা জানাতেই সুরাইয়া বেগম তেলে জ্বলে উঠলেন। ছেলের বউ করবেন তিনি গ্রামের 12-13 বছর বয়সী মেয়ে। এরকম বুড়া ধামড়ি শহরের পড়ালেখা করা মাইয়া কিছুতেই বউ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। ছেলেকে বশ করতে ওজা স্বর্ণাপন্ন হতেও বাদ রাখেননি তিনি। কিন্তু ভালোবাসার শক্তির কাছে কোনো বাধা নিষেধ কিছুতেই টলত না। বাবা মায়ের একমাত্র মেয়ে সালমা, 2 ভাইয়ের আদরের বোন। সালমার বাবা সিকান্দার খান সালমার বিয়ে ঠিক করলো প্রতিবেশী বন্ধু হাসিম চৌধুরীর ছেলে কবির চৌধুরীর সাথে। বাবা মা ভাই কারোর পায়ে ধরতে সালমা বাদ রাখেনি সিরাজ হায়দারের জন্য। অথচ কারো মনে এতটুকু টলেনি তাতে। উপায়ন্ত না পেয়ে বিয়ের 3 দিন আগে সিরাজ হায়দারের হাত ধরে সালমা শহর ছেড়ে যায়। যদিও তারপর বাবা ভাই সবাই সালমাকে খুঁজেছে, কিন্তু সালমা কোনো ঠিকানা রেখে আসেনি। স্টেশনে বাস থেকে নেমে সালমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই চেনা স্টেশন, যেখানে সালমা আর সিরাজ হায়দার বাসের জন্য অপেক্ষা করত। সেই স্টেশন আজ চেনাই যাচ্ছে না। বুকের ভেতরে কেমন কাঁপতে শুরু করলো সালমান। বাবা মা ভাইদের খুঁজে পাবে তো সালমা? যদি না পায় তবে? সিরাজ হায়দারের হাত ধরে সালমা হাঁটতে লাগলো। এই সেই হাত, যেই হাত ধরে এতদিন এই শহর ছেড়ে চলে গিয়েছিল, আজ আবার সেই হাত ধরেই শহরে ফিরেছে। যাদের ছেড়ে গিয়েছে এক সময় আজ তাদের খুঁজতে এসেছে। শুধু মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। পথে পথে ঘুরতে ঘুরতে কেটে গেছে অনেক সময়, কিন্তু যে উদ্দেশ্যে শহরে এসেছে সেই উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। সারাদিন পথে পথে ঘুরে সন্ধ্যায় দুজনে শাহবাগের একটা হোটেলে উঠল। হোটেলে সাদা বিছানায় শুয়ে সিরাজ হায়দার চিন্তা করতে লাগলো জীবনের কত রং হতে পারে। কখনো কি ভেবেছে তিনি স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরবে নিজের শ্বশুরালয় খোঁজার জন্য? সালমা তখনও বিছানায় পিঠ লাগায়নি। এতগুলো বছর বুকের ভেতর সযত্নে যেই কষ্ট লুকিয়ে রেখেছে, আজ তা প্রকাশ করতে হতে চলেছে। বাবা মায়ের সাথে দেখা করার জন্য মনটা অস্থির হয়ে থাকতো, কিন্তু ভয় ছিল বাবা মাকে খুঁজে এলে যদি না পান খুঁজে পেয়ে। আজ সেই ভয় সত্যি হতে চলেছে। অনামিকা কলেজের উদ্দেশ্যে বের হলো সকাল সকাল। বাবা মা বাড়িতে নিয়ে আজ এই সুযোগে অনামিকা শাহেদের সাথে দেখা করবে। শাহেদের দেওয়া ফোনটা লুকোনো স্থান থেকে বের করে অনামিকা কল দিল শাহেদকে। কলেজের সামনে দোকানে বসে শাহেদ চা খাচ্ছিল। মন মেজাজ বিগড়ে আছে তার। সকাল সকাল বাবার সাথে একচোট লেগে গেছে তার। সকালে ঘুম থেকে উঠে শাহেদ খেতে বসেছিল। হাসানুজ্জামান তার চালের দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হচ্ছিল। সেই মুহূর্ত ছেলেকে দেখে রাগ উঠে গেল। শাহেদের হাত থেকে খাবারের প্লেট উঠানে ছুঁড়ে গালি দিয়ে বলল, আজাইরা বাপের হোটেলে বৈশাখ খাইতে খুব ভালো লাগে। নিজের গতরে বাতাস লাগাইয়া গুড়াও। দামরা পাল্টাছি আমি। নিজে কামাই করে যেদিন টাকা দিতে পারবি সংসারে সেদিন খাবি। পড়ালেখা করবো সে। আমি বিদেশে পাঠাইতে চাইছি, গেল না। পাশের বাড়ি ইদ্রিসের পোলা কুদ্দুস সৌদি গেছে সেই সময়। এখন সে প্রত্যেক মাসে 30,000 টাকা বেতন পাঠায়। ইদ্রিসের 2 চালার ঘর থেকে এখন 4 চালা হয়েছে। আর আমার জন লেখাপড়া করব, চাকরি করব। তোর চাকরির মায়েরে আমি। বাবা ছেলে দুরুম দারুম ঝগড়া শুনে শাহেদের মা রোজিনা এসে ছেলেকে টেনে ঘরে নিয়ে গেল। শাহেদ ঘরে আর দাঁড়ালো না, বের হয়ে গেল ঘর থেকে। অনার্স পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছে বলে ছেলের উপর হাসানুজ্জামানের প্রচণ্ড ক্ষোভ। ইন্টার পাশ করার পর হাসানুজ্জামান শাহেদকে সৌদি পাঠানো
জন্য চেয়েছে। শাহেদ আর তার মা রুজিনা কিছুতেই রাজি হয়নি তার সিদ্ধান্তে। শাহেদ পড়তে চেয়েছিল, একমাত্র ছেলেকে রুজিনাও দূরে যেতে দিতে চাননি, যার কারণে সময়ে অসময়ে হাসানুজ্জামানের কথা শোনাতে তাদের। রোজিনাও কম কথা শোনান না এখন ছেলেকে। গড়ে 3 মেয়ে উপযুক্ত হয়ে উঠেছে, অথচ সংসারে উপার্জনের কেউ নেই। আদরের ছেলেকে দেশে রেখে কে এখন নিজেও পস্তাচ্ছে। অনামিকা কল পেয়ে শাহেদ বলল, আমি কলেজের সামনেই আছি, তুমি আসো। অনামিকা দ্রুত দ্রুত বুকে গেল কলেজের উদ্দেশ্যে। দূর থেকে শাহেদকে দেখে অনামিকার মন খুশি হয়ে উঠল। ফর্সা গোলগাল ছেলেদেরকে দেখলেই অনামিকার মন খুশিতে ভরে ওঠে। শাহেদ আগে আগে হাঁটছে আর অনামিকা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলো। থু করে একডলা থুতু ফেলে শাহেদ বলল, বিদেশে চইলা যাওনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি অনামিকা। কি কও তুমি? এই দেশে থেকে কি করবো? কোনো ভবিষ্যৎ নাই, চাকরির পিছনে তো কম ছুটি নাই, মামা খালু নাই, আমার চাকরিও আমার ভাগ্যে নাই। অনামিকা মন খারাপ করে বলল, আপনি বিদেশে চলে গেলে আমার সম্পর্কে কি হবে? শাহেদ বিরক্ত হয়ে বলল, কেন? সম্পর্কে বিদেশে চলে গেলে থাকে না? অনামিকা চুপ করে থেকে বলল, আপনি একবার গেলে আসতে অনেক দেরি হইব, ততদিন যদি আমারে আব্বায় অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। শাহেদ হেসে বলল, এত চিন্তা করো না, সেই চিন্তা আমি করে রাখছি, সেসব আমার ভাবা লাগবে না, চলো নাস্তা করবা। অনামিকা আটকে উঠে বলল, না না, আমার বাড়িতে যাওন লাগবো, আমি যাই। শাহেদ হেসে বলল, ভয় পাইও না আমারে, ভয় পাইও না, আজকে আর চুমু খামো না। অনামিকা লজ্জায় লাল হয়ে গেল শাহেদের কথা শুনে। গতবার শাহেদ অনামিকাকে চুমু খেয়ে বসেছে বলে অনামিকার ঠোঁটে আমতা আমতা করে অনামিকা বলল, না তো, বাড়িতে আব্বা নাই, আনিতা একা আছে, আমার বাড়ি যেমন লাগবো। শাহেদ হেসে বলল, রিক্সা ঠিক করে দেই, চলো। একটা রিক্সা ডেকে শাহেদ অনামিকাকে উঠিয়ে দিল। রিক্সা ভাড়া দিয়ে বলল, কাকা সামনে নিয়ে যাইয়েন, আমাগো বউ কিন্তু, আস্তে ধীরে গাড়ি চালাইয়া নিয়েন। লজ্জায় অনামিকা মুখ লুকালো। এই ছেলেটার এসব কথা অনামিকাকে ভালো লাগায় ভাসিয়ে দেয়। এত ভালো লাগে কেন? এই ভালোবাসার কাছে, ভালো লাগার কাছে মুহূর্তে বিলীন হয়ে গেল বাবার কান্না। অথচ অন্তরা পালিয়ে যাওয়ার পর অনামিকা ভেবেছিল আর যোগাযোগ করবে না শাহেদের সাথে। এই সম্পর্কে ভেঙে দিবে শীঘ্রই, বাবাকে দ্বিতীয়বার যাতে এত কষ্ট পেতে না হয়। সবকিছু ভুলে শাহেদকে ভাবতে লাগলো অনামিকা। চলবে, গল্পটা যদি সকলের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গল্পের পরবর্তী পর্ব আগামীকাল পাবেন। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।